লিস্টার কিছুটা নরম হন। এদিকে তার ইন্ডিয়ান পেশেন্ট বিছানায় শুয়ে পড়েছেন আবার। হঠাৎ উত্তেজনার ধকল সামলাতে চেষ্টা করছেন আর বিড়বিড় করে বলছেন, ডোন্ট লিভ মি, প্লিজ ডোন্ট লিভ মি এঞ্জেল, প্লিজ ডোন্ট লিভ মি। বিছানায় মিশে থাকা শীর্ণ বিদেশিনীর ইথারিয়াল সৌন্দর্যের দিকে তাকিয়ে লিস্টারের মায়া হয়, যেন কোনো অচিনপুরের রাজকন্যা রূপর কাঠির ছোঁয়ায় জাগিয়ে তোলার জন্য ডাক পাঠাচ্ছে তাকে। লিস্টার আলতো করে জ্ঞানদার গালে টোকা দিয়ে বলেন, মাই ইন্ডিয়ান প্রিন্সেস, আমি তোমাকে সারিয়ে না তুলে কোথাও যাব না। রোজ সকালে এসে তোমাকে দেখে যাব আমি। লিস্টারের আঙুলগুলি নিজের গালে চেপে ধরে পরম নিশ্চিন্তে চোখ বোঝেন জ্ঞানদা। তার চোখে ঘুম জড়িয়ে আসে। সত্যেনের কাছে জ্ঞানদার অসুখের খবর জানিয়ে চিঠি দিয়েছেন জ্ঞানেন্দ্রের মেয়েরা। সত্যেনের এরকম হঠকারিতায় ফল ভুগতে হচ্ছে বেচারি জ্ঞানদাকে। সকলেই এজন্য সত্যেনের উপর বিরক্ত। মিসেস ডনকিন্সের এ ব্যাপারে প্রখর মতামত। তিনি বলেন, ঘানাডা, কিছু মনে করো না, পুরুষরা এমনিতেই দায়িত্ব জ্ঞানহীন, আর তোমার স্বামীটি তো দেখছি ইরেসপন্সিবলের চূড়ামণি। জ্ঞানদার স্বামীর উপর প্রবল অভিমান, তবু মিসেস ডনকিন্সের মুখে প্রতিনিন্দা তার ভালো লাগে না। তাড়াতাড়ি বলেন, না না মিসেস ডনকিন্স, তিনি খুব কেয়ারিং, আমাকে স্বাবলম্বী করার জন্যই একা একা পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের কত বিরোধিতা সহ্য করতে হয়েছে জানো। তা হোক, ডনকিন্স বলেন, তুমি জানো না গানাডা, পুরুষেরা বউকে টেকেন ফর গ্রান্টেড ধরে নেয়, মানুষ বলে মনেই করে না। তুমি জানো আমাদের ফেমিনিস্ট মেয়েরা 1840 সাল থেকে ভোটাধিকারের জন্য লড়াই করছে, এখনো পর্যন্ত আমরা সেই দাবি আদায় করতে পারিনি। দেশটা কি শুধু ছেলেরা চালায়? আমরা মুখের কাছে খাবার জোগান না দিলে, সাজিয়ে গুছিয়ে অফিসে না পাঠালে, হোম ম্যানেজমেন্ট না করলে ওরা সব অচল হয়ে যাবে। তবু ওরা আমাদের নাগরিক অধিকার দেবে না। জ্ঞানদা বলেন, আমাদের দেশে তো ছেলেরাও ভোট দেয় না। ইংরেজ শাসকদের বেছে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হয় না আমাদের। তোমরা স্বাধীন দেশের নাগরিক, তাই এসব ভাবতে পারছো। তোমাকেও ভাবতে হবে গানাডা। ডনকিন্স উত্তেজিত হন। অনেক রকম পলিটিক্স আছে, তার মধ্যে ওল্ডেস্ট পলিটিক্স হলো নারী পুরুষে। বছর দুয়েক আগে জন স্টুয়ার্ট মিলের দি সাবজেকশন অফ উইমেন বইটা বেরিয়ে আমাদের দেশে তো হুলুস্থুলো পড়ে গেছে। মেয়েদের কথায় ওরা কান দেয়নি, কিন্তু এখন মেয়েদের পক্ষ নিয়ে একজন পুরুষ এরকম ধারালো যুক্তি দেওয়ায় পুরুষেরা খুব বেকায়দায় পড়ে গেছে, আর মেয়েরা উজ্জীবিত। আমি তোমাকে পড়তে দেব। আমি পড়ে কি করব? জ্ঞানদা বলেন, আমার স্বামী সকলের বিরোধিতা সত্ত্বেও আমার মধ্যে স্ত্রী স্বাধীনতার প্রকাশ দেখতে চান। সেটা যে আমাদের সমাজে কত বড় কঠিন কাজ তোমাকে বোঝাতে পারবো না। আমাদের মধ্যে নারী পুরুষে কোনো পলিটিক্স নেই। ডনকিন্স বিরক্ত হন। তুমি আমার কথা বুঝতে পারছো না গানাডা। এটা তোমার বা আমার একার স্বাধীনতার বিষয় না। একসঙ্গে সব মেয়েরা যেদিন রাষ্ট্রে ভোটাধিকার পাবে, পরিবারে পূর্ণ মানুষের মর্যাদা পাবে, পুরুষের সমকক্ষ হবে, সেদিন বলা যাবে স্ত্রী স্বাধীনতা এসেছে। তোমরা যখন স্ত্রী স্বাধীনতা নিয়ে লড়াই করছো, মিলের লেখা তোমাকে অবশ্যই পড়তে হবে, আর তোমার স্বামীকেও পড়াতে হবে। পরদিন ডক্টর লিস্টার জ্ঞানদাকে দেখতে এসে খুশি হয়ে উঠলেন। বাহ, আজ তোমাকে দেখে সত্যি প্রিন্সেস মনে হচ্ছে। তুমি তো প্রায় সেরেই গেছো। জ্ঞানদাও লিস্টারে পথ চেয়ে বসেছিলেন যেন। সত্যি বলছো ডাক্তার? আমি সত্যি সেরে উঠব? না না, আমাকে ডক্টর বলে ডাকলে তো সারবে না। লিস্টার মজা করে বলেন, কই আজ আমাকে এঞ্জেল বলে ডাকলে না তো? ওষুধে কাজ হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি কাজ করেছে ডক্টরের উপস্থিতির টনিক। জ্ঞানদা দ্রুত সেরে উঠতে থাকেন, কিন্তু একদিন রাতে তার হঠাৎ ব্যথা উঠল। এখনো সময় হয়নি, তবু ব্যথায় ছটফট করতে করতে তার জল ভাঙল। রামা চাকর পাশের বাড়ি থেকে ডনকিন্সকে ডেকে নিয়ে এলো। ডনকিন্স অত রাতে ডক্টর ডাকবেন কোত্থেকে? কোনো রকমে এক প্রতিবেশিনী মিডওয়াইফ দাইকে ডেকে আনলেন। পর্যন্ত জ্ঞানদার বাচ্চাটাকে বাঁচানো গেল না।
অসুখের ফলে তার বাচ্চাটি ছিল রুগ্ন ও অপরিণত। জন্মের পর জ্ঞানদার কোলেই সে মারা গেল। সেদিন জ্ঞানদার হাপুস কান্নার সময় ডনকিন্স ছাড়া তার পাশে কেউ ছিল না। প্রবাদ আছে, বিপদ কখনো একা আসে না। এর কিছুদিন পরেই রামা চাকরের সঙ্গে সমুদ্র তীরে রোদের মধ্যে ছুটোছুটি করে জ্বর বাঁধালো ছোট ছেলে চবি। চিকিৎসার বিশেষ সুযোগ পাওয়া গেল না। দুদিনের জ্বরে সে মারা গেল। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু শোকে পাথর হয়ে নির্জন ঘরে একা একা বসে রইলেন জ্ঞানদা। যেদিন লিস্টার দেখা করতে এলেন, জ্ঞানদা তার সামনে হাউ হাউ করে কেঁদে ফেললেন। মার কান্না দেখে ছোট বিবি ও সুরেন মাকে জড়িয়ে ধরে। লিস্টার বিবিকে কোলে নিয়ে বলেন, সুইটি পাই, হোয়াই ডোন্ট ইউ সিং আ সং? শুনি, কি গান শিখেছ স্কুলে? তোমার মায়ের মন ভালো হয়ে যাবে। সত্যি বিবির রিনরিনে সুরেলা গলায় ঘরের বাতাসে খুশির ছোঁয়া লাগে। বিবির হাত ধরে নাচতে থাকেন লিস্টার। তারপর নাচ থামিয়ে জ্ঞানদার পাশে বসে বলেন, ইন্ডিয়ান প্রিন্সেস, ইটস আ পিটি যে তোমার বাচ্চাটিকে বাঁচানো গেল না। ইংল্যান্ডে কোনো বাচ্চাদের জন্মের সময় মারা যাবার রেট বেশি জানো? শুনলে আশ্চর্য হয়ে যাবে। যারা হসপিটালে সার্জেনের হাতে জন্মায়, তুলনায় যারা মিডওয়াইফের হাতে হয়, তাদের বেঁচে থাকার রেট বেশি। সে কি? জ্ঞানদা সত্যি অবাক হন। মিডওয়াইফরা তো আধুনিক বিজ্ঞানের কিছুই জানে না। আমি তো ভাবছিলাম ডক্টর ডাকতে পারলে আমার বাচ্চাটা বেঁচে যেত। দাইয়ের হাতে বলেই মারা গেছে। না প্রিন্সেস, জোসেফ বলেন, সার্জেনদের হাত ধোয়ার অভ্যাস নেই। অনেক সময় হসপিটালের একজন রোগীর ঘায়ে ওষুধ লাগিয়ে হাত না ধুয়েই আর একজনের বাচ্চা ডেলিভারি করতে চলে যায়। এ থেকেই ইনফেকশন। কিন্তু মিডওয়াইফদের বারবার হাত ধোয়ার বাতিক আছে, তাই ওদের হাতে মরে কম। তোমার ক্ষেত্রে দাইয়ের বোধহয় কোনো দোষ ছিল না। তোমার অসুখের ধকল বাচ্চাটা নিতে পারেনি। লেট আস প্রে ফর হিজ পিসফুল আফটার লাইফ। কিছুক্ষণ নীরবতার পর লিস্টার জ্ঞানদার দিকে একটা সুন্দর রঙিন গিফট প্যাক বাড়িয়ে দিয়ে বলেন, প্রিন্সেস, তোমার জন্য আজ আমি ওয়াইন আর চকোলেট এনেছি। লেট আস সেলিব্রেট ইউর গুড হেলথ। ওয়াইন পান স্বাস্থ্যের পক্ষে ভালো। একটি রক্তাক্ত হৃদয় সেই মুহূর্তে আর একটি হৃদয়ের কাছে কিছুক্ষণের নীড় খুঁজে পেল। দুটি রক্তিম ওয়াইন গ্লাস আকাশে পরস্পরকে চুম্বন করল। সেদিনের সেই বেদনামধুর সন্ধ্যাটির রেশ খুঁজতেই যেন ডিসেম্বরে লিস্টারকে ঘিরে বড়দিনের পার্টি সাজালেন জ্ঞানদা। আরো কয়েক মাস পরে 2-3 বার জাহাজ বদল করে আলেকজান্দ্রিয়া, প্যারিস, লন্ডন হয়ে ব্রাইটন পৌঁছলেন রবি ও সত্যেন। সময় লাগলো প্রায় দিন 20। মেদিনা ভিলায় পৌঁছে দীর্ঘদিন পরে প্রিয় মুখ দেখার আশায় কড়া নাড়লেন সত্যেন্দ্র। কিন্তু বাড়ির দরজা খুললেন ইংরেজ ল্যান্ডলেডি। রবি ও সত্যেন বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে অবশ্য বেশ মজা হলো। জ্ঞানদা ছেলে মেয়েদের নিয়ে সেজে গুজে অপেক্ষা করছিলেন। বিবি ও সুরেন ইতিমধ্যে স্কুলে যাচ্ছে। কলকাতার স্মৃতি কিছুটা ফিকে হয়ে এসেছে। কয়েকদিন ধরেই তারা শুনছে পাপা আসছে, পাপা আসছে। বিবির ধারণা ছিল তাদের পাপার তার স্কুলের বন্ধুদের পাপাদের মতোই হ্যাটকোট পরা সাহেব মানুষ। কিন্তু সত্যেনকে দেখে তার সেই ধারণায় ধাক্কা লাগলো প্রথমেই। সত্যেন ফুটফুটে পরীর মতো বিবিকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই সে ছুটে পালিয়ে গেল। দরজার আড়ালে লুকিয়ে কাঁদতে কাঁদতে বিবি বলল, দ্যাটস নট মাই পাপা, হি ইজ নট হোয়াইট। সত্যেন বুঝলেন বিলেতে সব শিক্ষাই ভালো নয়। এখানকার চাপা বর্ণভেদ শিশুর অবোধ মনের গভীরে ঢুকে পড়েছে। এই অন্ধকার তাড়ানোই হবে তার প্রথম কাজ। মেয়ের সঙ্গে ভাব করতে অনেক সময় ব্যয় হলো। আমার বিলিতি বউও কি পাল্টে গেছে? কালো বরকে আদর করবে তো? সত্যেন মজা করে জানতে চান জ্ঞানদার দিকে তাকিয়ে। জ্ঞানদা তখন যত্ন করে ডিনার সাজাচ্ছেন। বিলেতে কায়দা কানুন কতটা শিখেছেন দেখিয়ে চমকে দিতে হবে না সত্যেনকে। কটাক্ষ করে তিনি স্বামীকে বলেন, খুব তো একা একা পাঠিয়ে দেওয়া হয়েছিল, এখন আবার ঠেস দেওয়া হচ্ছে। মরেই যেতাম, নেহাত ডক্টর লিস্টার মরতে দিলেন না তাই। এখন কত সাহেব বিলোপ করার জন্য সাধাসাধি করছে তা জানো? কে তোমাকে এলোপ করতে চায় একটু শুনি? সত্যেন মজা পেয়ে জানতে চান।
সেই ডক্টর লিস্টার নাকি? আহা, তার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। জ্ঞানদা ব্লাশ করেন। সত্যেন অবশ্য বউয়ের গালে সে ঈষৎ লালিমা লক্ষ্য করেন না। ধন্যী মেয়ে তুমি মেজো বৌঠান, রবি চারদিকে তাকিয়ে বলেন। কোথায় লোক লস্করে ভরা কলকাতার বাড়ি, আর কোথায় এই নিরালা ভিলায় একলা থাকা। তুমি বলেই পারলে। আমাকে এমন একা ছেড়ে দিলে কবে পালিয়ে যেতুম। এত কষ্ট কেন করলে বলো তো? বারে, ছেলে মেয়েদের বিলেতি কেতা শেখাতে হবে না? জ্ঞানদা বললেন। তাছাড়া তোমার মেজদাদা আমাকে মেম সাহেবী কায়দা কানুন শেখাতে চেয়েছিলেন। ঘরের কোণের বাঙালি বউ তার পছন্দ নয়। এখানে এসে না থাকলে এত সব শিখব কি করে? দেখি এখন কি শিখলে? জ্ঞানদার কাঁধে হাত রেখে সত্যেন বলেন। তোমাদের এখানে পাঠিয়ে দিয়ে আমি যে এতদিন একা একা থাকলাম, সেই কষ্টটা উসুল করে নিতে হবে না এবার? আমার ল্যান্ডলেডিটি বেশ ভালো, জ্ঞানদা জানান। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এখানে বাড়ি ঘরে কোনো ধুলো থাকা চলবে না, সব ঝকঝকে করে সাজিয়ে রাখা চাই। কিন্তু আমাদের দেশের মতো জল ব্যবহার করা যায় না। গৃহিণীর পকেটে একটি বড় ন্যাপকিন থাকে। সেই সর্বপরিষ্কারক ন্যাতা দিয়ে টেবিল, চেয়ার, আসবাব থেকে খাবার প্লেট পর্যন্ত সবই পরিষ্কার হয়। তারপর আবার ময়লা সমেত সেটা ঢুকে যায় গৃহিণীর পকেটে। আমাকে উনি বলেছেন সবসময় কোটের পকেটে ন্যাপকিন গুজে রাখাই গৃহ পরিচ্ছন্নতার মূল মন্ত্র। চলবে ফিরবে আর যেখানে ধুলো দেখবে ন্যাপকিনে মুছে ফেলবে। রবি হা হা করে হেসে ওঠেন। মেজ বৌঠান, তুমি কি সত্যি সর্বশোধক ন্যাপকিনে পরিষ্কার করা প্লেটেই আমাদের বিলিতি ডিনার দিচ্ছ নাকি? পাগল, জ্ঞানদা হেসে ওঠেন। আমি রামা চাকরকে দিয়ে আচ্ছা করে গরম জল দিয়ে সব ধোয়া মোছা করাই। জল না দিলে আমার কিছুই পরিষ্কার হয় না। তবে আর কি শিখলে বৌঠান? জল না দিয়ে পরিষ্কার করাই তো এখানকার ম্যাজিক। রবি ঠাট্টা করেন। তুমি তো সেই বাঙালি বউ রয়ে গেলে। সত্যেন বলেন, রবি জানিস তো, এখানে সর্দি কাশি হলে সাহেবরা ন্যাপকিনে নাক ঝাড়েন, ন্যাপকিনেই কক থুতু ফেলেন, আবার সেটা পকেটে ঢুকিয়ে রাখেন পরের বারের জন্য। ছি! রবির গা শিউরে ওঠে ঘেন্নায়। বলেন, আমাদের দেশের মতো এরা বাড়িতে পিঠদান রাখলেই পারে, তাতে পকেট নোংরা হয় না।